সবারই কিন্তু ইচ্ছা থাকে বিশ্বের হয়তোবা নাম করা সবচেয়ে ভালো ইউনিভার্সিটিগুলোতে যদি পড়াশোনার একটা সুযোগ থাকতো, কিন্তু আমরা সবাই জানি যে আসলে বাইরে কিন্তু এডুকেশন অনেক এক্সপেন্সিভ। শুধু সেটাই না, টাকা দিয়ে আসলে বিশ্বের সব ইউনিভার্সিটিতে চাইলে যাওয়াও যায় না। অর্থাৎ তোমাকে একই সাথে প্রপার অ্যাপ্লাই করার প্রসেসটা জানতে হয়, এবং তুমি যদি স্মার্ট হও, আগে থেকে প্রিপারেশন নাও, তাহলে কিন্তু তুমি একদম 100% স্কলারশিপেও টপ 100 ইউনিভার্সিটি, টপ 20 ইউনিভার্সিটি, আইভি লিগ ইউনিভার্সিটিগুলোতেও চান্স পেতে পারো। কীভাবে আসলে এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হয় সেটা আমরা ভিডিওতে দেখাবো। অনেক মানুষ আমাকে রিকোয়েস্ট করেছিল ভিডিওটার জন্য, তাই আমি চলে আসছি আমার একজন প্রিয় সিনিয়র নাভিদ ভাইয়ের কাছে। সো নাভিদ ভাইয়ের আমার পরিচয় হচ্ছে মূলত আমরা জোসেফাইটস, এবং আমরা একই সাথে একই স্কুলে ছিলাম। পরবর্তীতে নাভিদ ভাই যখন কলেজে ছিল তখন হচ্ছে নাভিদ ভাইয়ের সাথে আমার বেশি কথাবার্তা হতো। সো নাভিদ ভাইয়ের আমি ছোট্ট আগে ইন্ট্রোডাকশনটা দিয়ে নিই। নাভিদ ভাইয়া এনসিটিভি কারিকুলাম থেকে প্রথম ওয়াশিংটন লি ইউনিভার্সিটিতে ফুল স্কলারশিপ পেয়েছিলেন এনভায়রনমেন্টাল সায়েন্সে, এবং এই স্কলারশিপটার পরিমাণটা কি বলবো ভাই? আচ্ছা, অ্যারাউন্ড 2.5 কোটি টাকা, 2.5 কোটি থেকে 3 কোটি টাকা। সো হিউজ অ্যামাউন্টের একটা স্কলারশিপ। ফুল রাইডে পড়াশোনা করেছেন, তারপরে সিলিকন ভ্যালিতে ক্লাইমেট টেকে কাজও করেছেন, এবং তারপরে বাংলাদেশকে কিছু একটা দেওয়ার জন্য সে আবার ফিরতে এসেছেন, এবং এখন তার একটা কার্বো বাং নামে একটা কার্বন ক্রেডিটের স্টার্ট আপ আছে। এটার পাশাপাশি ভাইয়া অনেক প্রজেক্টে কাজ করে, যেটা ভাইয়া অবশ্যই জানাবে না, হয়তো বা কোনো একদিন জানাবে যখন সেগুলো অনেক বড় হবে। বাট ভাইয়া অনেক ভার্সেটাইল একজন মানুষ, এবং ভাইয়া তোমাকে আজকের ভিডিওতে একদম প্রপার একটা আইডিয়া দিবে যে কীভাবে অ্যাপ্লাই করতে হয়, কী কী করতে হয়। লেটস গেট স্টার্টেড। তো নাবিল ভাই, তোমার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আসলে ওয়াশিংটন ইউনিভার্সিটিতে তোমার আসলে এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল? আই মিন, হাউ ইজ ইট ডিফারেন্ট দেন নর্মাল ইউনিভার্সিটিস বা বাংলাদেশে আমরা যেরকম পড়াশোনা করেছিলাম তার সাথে তুমি কী ডিফারেন্স আসলে এখানে পেয়েছো? Thank you. প্রথমত, it's a pleasure to be here. I think Washington Lee, so একটু context দেওয়ার জন্য, it's a liberal arts college এবং it's a bit different in terms of how the courses are structured. So অনেক flexibility থাকে। সো আমি যখন কলেজে যাই তখন আমার প্রথমেই আমার টার্গেট ছিল যে আমি এনভায়রনমেন্টাল সায়েন্স পড়বো। সো টিপিক্যালি বাংলাদেশে তুমি একটা এনভায়রনমেন্টাল সায়েন্স কোথাও নিতে চাও, রাইট, তোমাকে প্রথম বছরে মেজর ডিক্লেয়ার করতে হবে, প্রথম বছরেই তোমাকে বুঝতে হবে যে আমি কোন পথে যাব, পলিসি নাকি রিসার্চ। কিন্তু ওয়াশিংটন লিতে ইটস ম্যাজিক্যাল বিকজ ফার্স্ট 2 বছর আমাকে মেজর ডিক্লেয়ার করা লাগে নাই। সো আমি অনেক ধরনের ডিফারেন্ট কোর্স নিতে পেরেছি, ওয়েদার ইটস ইন ফিলসফি, ইন ডেটা সায়েন্স, ইন বায়োলজি, ইন কেমিস্ট্রি। এবং আস্তে আস্তে 2 বছর পরে আমি ওই সুযোগটা পেয়েছি যে একদম ক্ল্যারিটি নিয়ে যে আমি এনভায়রনমেন্টাল সায়েন্সে পড়বো, আমি ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করব এবং এই পথে আমি যাব। সো এই ফ্লেক্সিবিলিটির কথা চিন্তা করলে আই থিঙ্ক ইট ওয়াজ মানে হিউজ, প্রথমত। দ্বিতীয়ত আমি যেটা বলবো সেটা হচ্ছে যে অনেক রিসার্চের অপরচুনিটি আছে, এবং আসলে প্রফেসররা খুবই দে আর রিয়েলি খুবই আন্তরিক, দে ওয়ান্ট টু হেল্প উইথ ইউ। এবং আমি এত ছোট একটা মানুষ, আমি ফার্স্ট ইয়ারে গিয়ে আমি খুবই নাম করা ইয়েলোস্টোনে ডক্টর বিল হ্যামিল্টন, উনি বাইসেন নিয়ে কাজ করতো। আমি ফার্স্ট বছরে গিয়ে আমি when I was 19 I got into his lab, আমি ইয়েলোস্টোনে ছিলাম, যেটা আসলে পিএইচডি স্টুডেন্টরা ওটা মানে অ্যাক্সেস করতে পারে নাকি খুব একটা সন্দেহ। তো এই অ্যাক্সেসের জায়গাটা খুবই ভালো ছিল আর কি। এবং আরেকটা জায়গা যেটা খুবই ভালো সেটা হচ্ছে যে এই প্রফেসর বলো, ফ্যাকাল্টি বলো, বা যারা বড় ভাই পিয়ার্স থাকে, ওদের মেন্টরশিপ এবং গাইডেন্সটা খুবই করা। সো বেসিকলি when you're struggling with someone, you know who to go to and they are more than willing to help you. কালচারটাই ওরকম আর কি। এবং কালচারটা ইয়েস, এবং বাংলাদেশে টপ ইউনিভার্সিটি দেখা যায় মাঝে মাঝে কালচারটা অনেক কম্পিটিটিভ হয়, যে I can guarantee you that. it's very competitive, right? But ওখানে মেইন কিটা হচ্ছে collaboration is key. So মানে everyone is competitive, everyone's smart, right? But they're still willing to collaborate because when you come together and create things, it's really amazing. So অল্প কথা মানে I could talk hours about it, but অল্প কথা বলতে গেলে these are some of the differences. আচ্ছা ভাই, এখন যেটা সবার মানে কোয়েশ্চেন থাকে সেটা হচ্ছে যে আদৌ কি আসলে ফুল স্কলারশিপ পাওয়া যায় কিনা? বিকজ মানুষজন আসলে দিন শেষে বাইরে যাওয়া মানেই তারা মনে করে অনেক কোটি টাকা দিয়ে যেতে হবে, হুইচ ইজ ট্রু ইন আ লট অফ কেসেস, যে টাকা লাগে। বাট আমার প্রশ্ন হচ্ছে যে আসলে কোন কোন ইউনিভার্সিটিতে স্কলারশিপ দেয়, আইভি লিগ ইউনিভার্সিটিগুলোতে বা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোতে আদৌ কত পার্সেন্টেজ স্কলারশিপ পাওয়া যায়, বাংলাদেশ থেকে এই রেটটা কীরকম, এটা সম্পর্কে একটু আগে জেনে নিই, তারপর আমরা প্রসিজারটাতে যাব। Yeah, that's a good question. So আসলে ইউএস এর কথাই আমি বলি, বিকজ আমি আসলে মেইনলি ইউএসএতে অ্যাপ্লাই করেছি আর কি। সো ইউএসএতে বেশিরভাগ কলেজ আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে ফাইন্যান্সিয়াল এইড দেয় না। দেখা যায় ঘুরে ফিরে 25টা থেকে 40টা কলেজই আসলে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে ফুল টাকা দিয়ে নিয়ে আসতে রাজি হয়। এবং ওখানে ডিফারেন্টভাবে টাকার মেজারটা হয়,
কিছু কিছু আছে এমন মেরিট স্কলারশিপ যে আপনি প্রতিভাবান, আমি আপনাকে ফুল টাকা দিয়ে নিয়ে আসবো। আচ্ছা। আবার কিছু কিছু জায়গায় এমন আছে যে আপনার ফাইন্যান্সিয়াল নিড যেটা সেটা আপনাকে অ্যাসেস করবে, অর্থাৎ তোমার ফ্যামিলি যদি 2 লাখ টাকা দিতে পারে পার বছর, 2 লাখ টাকাই তুমি দিবা আর কি। বুঝতে পারছি। ইটস আ প্রিটি ফেয়ার সিস্টেম। আচ্ছা। বাট ঘুরে ফিরে ওরকম 20 থেকে 40টা ইউনিভার্সিটি আপনাকে ফুল টাকা দেয় আন্ডার গ্রাজুয়েটে, মাস্টার্স Masters-এ আলাদা হিসাব, এবং right, পিএইচডির জন্য অনেক অনেক আলাদা হিসাব আর কি। বাট ইয়েস, এবং দিজ আর এক্সট্রিমলি কম্পিটিটিভ। আমি যখন অ্যাপ্লাই করছিলাম 2017, মনে হয় 20 থেকে 25 জন বাংলাদেশে ফুল রাইট পেয়েছিল। এনকারেজিংলি আস্তে আস্তে অনেক বেড়ে হ্যাঁ, যাচ্ছে। এখন অনেক। ইয়া, বিকজ আগে আসলে অত মানুষ অ্যাপ্লাই করতো না, এখন Exactly. যেই পরিমাণ মানুষ মানে অ্যাপ্লাই করছে আর কি। Exactly. টু গিভ ইউ সাম কনটেক্সট। সো আমাদের সবার একটা ভুল ধারণা যে হচ্ছে যে এনসিটিভি থেকে মানুষজন খুব একটা যেতে পারে না। যারা যায় বেশিরভাগ হচ্ছে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের। এনসিটিভি থেকে রেটটা কীরকম? বিকজ আমি জানি, বিকজ লাইক আমার সিনিয়ররা সবসময় যাচ্ছে, আর সেন্ট জোসেফ থেকে প্রচুর মানুষ বাইরে যায়। বাট লাইক হচ্ছে যে অ্যাকচুয়ালি এনসিটিভি থেকে অন অ্যাভারেজ প্রত্যেক বছর রেটটা কীরকম হয়? আসলে এটা আমার আসলে ডেটাটা নাই ঠিক আইডিয়া। আমি বলবো যে আমি নাম্বার দিয়ে বুঝাবো না, বাট আমি কম্প্যারিজন দিয়ে বুঝাবো। সো 2017-এ বেশিরভাগ যারা গিয়েছিল, আমার দেখা মতে বেশিরভাগই ইংলিশ মিডিয়াম, বাট 2021, 2022-তে অনেক বাংলা মিডিয়াম এনসিডিবি স্টুডেন্টের মানুষরা যাচ্ছে। আই থিঙ্ক দ্য রিজন ইজ বিকজ আমি যখন অ্যাপ্লাই করছিলাম তখন এতগুলো ইনফরমেশন অ্যাভেলেবল ছিল না আমাদের কাছে, যে কীভাবে অ্যাপ্লাই করতে হয়, প্রসিডিউরটা কী, কতটুকু পার্সেন্টেজ চান্স আছে আমাদের, বা কীভাবে তোমার অ্যাপ্লিকেশনটা ফ্রেম করবো, এরকম কোনো ধারণা ছিল না আর কি। আর ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে দেখা যায় যে ওদের গাইডেন্স কাউন্সিলর থাকে, সো ওদেরকে ক্লাস 9, 10, 11 থেকে ওদেরকে এরকম একটা গাইডেন্স দেওয়া হয় যে আপনি ইচ্ছা করলে কলেজে যেতে পারবেন, যেটা বাংলা মিডিয়াম ছাত্রদের ক্ষেত্রে হয় না, ওদের গাইডেন্স কাউন্সিলর থাকে না। সো বাট ইটস এনকারেজিং যে বছরের পর বছর অনেক বাংলা মিডিয়াম মানুষ বা এনসিডিবি কারিকুলামের মানুষজন দে আর ট্রাইং টু গো, অ্যান্ড ইটস ভেরি ভেরি গুড টু সি। সো কামিং টু দ্য বিগ কোয়েশ্চেন, যে আসলে তাহলে কী কী ডকুমেন্টস লাগে, কোন টাইম থেকে প্রিপারেশন নিতে হয়, এবং কোন টাইমে অ্যাপ্লাইটা করতে হয়? বিকজ অনেকে আসলে জানেই না যে আসলে এইচএসসির আগে অ্যাপ্লাই করতে হয়, যেটা লাইক নাবিদ ভাই কিন্তু এইচএসসি দেওয়ার আগে থেকে জানে যে সে ওয়াশিংটন নিতে যাচ্ছে। সো দ্যাটস দ্য ফান পার্ট, এবং বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়। So আসলে এই জিনিসগুলোকে জানানো দরকার যে কখন অ্যাপ্লাই করতে হয়, কখন থেকে প্রিপারেশন নিতে হয়, কী কী ডকুমেন্টস লাগে। অ্যান্ড অলসো লাইক তুমি যেহেতু এটা নিয়ে আসলে পার্সোনালি কাজও করো, অলসো লাইক টক অ্যাবাউট দ্যাট, যে আসলে কীভাবে টাইটান্স এডুকেশন এখানে একটা মানে রোল প্লে করতে পারে। Yeah, fantastic. So I think typical US কলেজের অ্যাডমিশন টাইমলাইনটা আমি ডিসক্রাইব করি। জেনারেলি ডিসেম্বর 31-এর মধ্যে সব কলেজের অ্যাপ্লিকেশন আপনাকে ফিল আপ করতে হয় আর কি। এখন জানুয়ারি 15-তে কিছু ডেডলাইন আছে, রাইট? ডিসেম্বর আগেও কিছু ডেডলাইন আছে, এটা আপনার উপর ডিপেন্ড করে আর কি। নভেম্বর থেকে ডিসেম্বর, নভেম্বর থেকে ডিসেম্বরের ক্রাঞ্চ মান্থস আর কি। সো আই রেকমেন্ড যে প্রিপারেশনটা, যে মানসিক যে একটা যে নো আই ওয়ান্ট টু অ্যাপ্লাই, আই ওয়ান্ট টু গো ব্রড, এটা ওই বছরের এপ্রিল থেকে জুন থেকে মেন্টাল প্রিপারেশন নেওয়া শুরু করা লাগে আর কি। সো তখন একটু প্ল্যান করা লাগে যে আচ্ছা আমার কী কী জিনিসপত্র লাগবে। সো স্কোর ওয়াইজ আপনার এসএটি লাগে অথবা এসিটি, আইএলস লাগে। আইএলস ইজ মোর ফর ডেমনস্ট্রেটিং যে তুমি ইংলিশটা, যেখানে কোর্সেসগুলো না, আইএলস অনেকে মনে করে যে আইএলস আসলে হচ্ছে যে আইএলসের বেশি স্কোর থাকলে কিছু একটা হয়ে যায়, আসলে এরকম কিছু না। আইএলস আসলে 7-এর উপরে থাকলে ওরা ইউনিভার্সিটিগুলো বুঝে যে তুমি ওখানে যে ইংলিশে কোর্সগুলো পড়াবে তুমি এটা গ্রাস্প করতে পারবে। ইটস আ মেট্রিক অফ দ্যাট। বাট ইউএস অ্যাডমিশনে বলবো বেশিরভাগ সময় এসিটি এবং এসিটিটাই সবচেয়ে ইম্পর্টেন্ট হয়ে যায়। সো এখন আমি পার্সোনালি স্পিক আমি 2বার এসিটি দিয়েছি, বিকজ অনেকে দেখা যায় যে ফার্স্ট টাইম দেওয়ার পর আসলে স্কোরটা খুব একটা ভালো আসে না, এক্সাম জিটার্স থাকে, ভালো লাগতেছে না। সো সেকেন্ড টাইম এসিটিটা ইজ রেকমেন্ডেড। সো জুন থেকে এসিটি দেওয়া শুরু করা যায়। জুনে একবার এসিটি দিলাম, তারপর হচ্ছে এর মাঝখানে আরও অনেক লজিস্টিক্স ঠিক করা লাগে। সো তুমি যখন অ্যাপ্লাই করবা তখন তোমার স্কুল থেকে কিছু রেকমেন্ডেশন দেওয়া লাগে। তো স্কুল থেকে বেসিক্যালি 3টা রেকমেন্ডেশন দেওয়া লাগে। একটা হচ্ছে তোমার গাইডেন্স কাউন্সিলর, একটা হচ্ছে তোমার স্টেম টিচার বা সায়েন্সের যে টিচার, এবং আরেকটা হচ্ছে হিউম্যানিটিসের টিচার। 3টা রেকমেন্ডেশন। সো এনসিটিভিতে থাকলে তোমাকে ফার্স্ট টিচারদের সাথে আগে কথা বলতে হবে এবং তাদেরকে আরো সাজাই দিতে হবে জিনিসটা, যে ও আচ্ছা স্যার আমি কিন্তু অ্যাপ্লাই করতেছি এখানে, রাইট? এবং গাইডেন্স কাউন্সিলর যে তোমার সবচেয়ে ফেভারিট টিচার বা সবচেয়ে বেশি ট্রাস্ট করো যাকে,
তাকে নিয়োগ দেওয়াটা বুদ্ধিমানের কাজ আর কি, বিকজ সো টিচারদের সাথে কথা বলার পরে স্কুল থেকে ট্রান্সক্রিপ্ট উঠাইতে হয়, তোমার পাস গ্রেডস 9, 10, 11, 12 এসএসসি এবং এইচএসসি এর প্রেডিক্টেড গ্রেডস লাগবে, যেটা হচ্ছে যে মানে স্কুল আপনাকে একটা ট্রান্সক্রিপ্ট দিবে যে এইচএসসিতে আপনার স্কুল পারফরমেন্স অনুযায়ী এইচএসসিতে আপনি কত গ্রেড পেতে পারেন আর কি। সো ওইটা করার পরে এই ডকুমেন্টগুলো দিয়ে স্যাট এসিটি এটা দিয়ে একটা কমন অ্যাপ অ্যাপ্লিকেশন খুলতে হয়। সো কমন অ্যাপ হচ্ছে একটাই প্ল্যাটফর্ম যেটা দিয়ে সব ইউনিভার্সিটিতে আসলে অ্যাপ্লাই করা যায়। সো কমন অ্যাপে তুমি যদি একটা অ্যাপ্লিকেশন ফিল আপ করো, তুমি ওটা জাস্ট ডিফারেন্ট ইউনিভার্সিটিকে সেন্ড করবা কপিসগুলো। সো ওই কমন অ্যাপটাতে ঢুকে তোমার নাম, ঠিকানা, বেসিক ইনফরমেশন, তারপর তোমার কী কী অ্যাক্টিভিটিস, তোমার কী কী ইসিএ, তারপর ওইসব এসেগুলা মানে ওইসব রেকমেন্ডেশনগুলো আপলোড করা, তারপর কিছু একটা এসে তোমাকে লেখা লাগে। এসেটা ইম্পর্টেন্ট, এটা কি? এসেটা ইম্পর্টেন্ট। সো দুই ধরনের এসে ইউজুয়ালি থাকে, একটা হচ্ছে যে বলে কমন অ্যাপ, কমন অ্যাপ এসে উইচ ইজ দ্য মেইন এসে। এখানে 4 থেকে 5টা প্রম্পট থাকে অ্যান্ড দ্যাট ইজ ডিজাইন্ড মোর টু আন্ডারস্ট্যান্ড হু ইউ আর অ্যাজ আ পার্সন, তোমার পার্সন স্ট্রেংথ কী কী, রাইট? সো ওখানে ইউজুয়ালি ইটস নট রেকমেন্ডেড তুমি এসে ব্র্যাক করো যে আমি এই অলিম্পিয়াড জিতছি, অলিম্পিয়াড জিতছি। ইটস নট, ইটস মোর অ্যাবাউট তুমি কেমনে পার্সোনালি গ্রো করছো, রাইট? আরেকটা ধরনের এসে থাকে সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি এসে। এটা আসলে ইউনিভার্সিটি স্পেসিফিক। সো হার্ভার্ডের যে সাপ্লিমেন্টারি এসে, ইয়েলের ওই সাপ্লিমেন্টারি এসে না, দ্যাটস ডিফারেন্ট। এবং ডিফারেন্ট ইউনিভার্সিটি ডিফারেন্টভাবে এসেগুলোকে ফ্রেম করে। সাম অফ দ্য মোস্ট কমন মানে ফ্রেজিং ইজ যে ওয়াই হার্ভার্ড, হাউ ডু ইউ ফিট ইনটু হার্ভার্ড। আবার কিছু কিছু ইউনিভার্সিটি আছে, ফর এক্সাম্পল ইউনিভার্সিটি অফ শিকাগো, যারা তোমাকে উল্টাপাল্টা প্রম্পট দিবে যে তোমার দরজার সামনে একটা গিফট আসলো, তুমি খুললা, what do you see, right? just like- Yeah, বুঝতে পারছি। I have to be a bit creative আর কি। সো এইগুলো সব কিছু দিয়ে স্কোর দিয়ে ইউ সাবমিট, রাইট? মানে ইটস মাইট সাউন্ড লাইক আ ভেরি ম্যাজিক্যাল প্রসেস, ম্যাজিক্যাল না, মানে তুমি মেশিনে সব কিছু দিচ্ছ, এখান থেকে ঢাকা থেকে পাঠাচ্ছ আর কি, সাথে সাথে অনেক কিছু হয়ে গেছে, রাইট? সো জানুয়ারির মধ্যে ডেডলাইনগুলো কমপ্লিট হয়ে যায় আর কি। তারপরে মার্চে এবং এপ্রিলে ডিসিশনগুলো আসা শুরু করে যে কোথায় অ্যাকসেপ্টেড, কোথায় রিজেক্টেড, কোথায় ওয়েট লিস্ট। এবং মের 31 তারিখের মধ্যে তোমাকে কনফার্ম করতে হয় যে তুমি কোন ইউনিভার্সিটি আসলে চুজ করতেছো আর কি। সো জাস্ট টু গিভ ইউ আ ডিসক্রিপশন অফ লাইক এই তো 9 থেকে 1 বছরই লাগে প্ল্যানিং সহ। বাট আই হ্যাভ সিন পিপল যারা ডিসেম্বর থেকে প্ল্যান করে চলে গেছে, অ্যান্ড আই হ্যাভ সিন পিপল যারা 3 বছর ধরে প্ল্যান করেও চলতে পারে নাই। সো ইট ডিপেন্ডস। আচ্ছা, সো লাইক কিছু কমন কোয়েরিজ। নাম্বার 1 হচ্ছে যে ইসিএ আসলে কতটা ম্যাটার করে। নাম্বার 2 হচ্ছে যে এসএটি স্কোর কত হলে ইটস আ সেফ মার্ক। নাম্বার 3 আমি একবার সব কোশ্চেন করে রাখতেছি, সেটা হচ্ছে ফিজিক্স অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াড, অর্থাৎ ইসিএর মধ্যে কি কোনো পার্টিকুলার ইসিএটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় কিনা? That's a very good question. So আমি ফার্স্টে স্যাটের কোয়েশ্চেনটা দিই। স্যাট আসলে হচ্ছে আপনার স্কোরটা কি এবং আপনি কি ফিট নাকি, এটা ডিপেন্ড করবে ইউনিভার্সিটির প্রোফাইলের উপরে। সো আপনি যদি কোনো একটা ওয়েবসাইটে যান, আপনি ইজিলি খোঁজ করতে পারবেন যে 25th বা 75th পার্সেন্টাইল স্যাট স্কোর কি একটা ইউনিভার্সিটির। সো তখন যদি দেখেন যে আপনার এসিটি স্কোরটা ওটার পার্সেন্টাইল লাইক কাছাকাছি, দেন ইটস আ সেফ বেট, রাইট? বাট এরকম কোনো স্যাট থ্রেশহোল্ড নাই। I have seen people with pretty low scores get into really high universities. মানে অ্যামাউন্ট, মানে বেঞ্চমার্কটা কিরকম হয়? Benchmarked, I would say anything above 1450 out of 1600 is a good mark. মানে তখন তোমার মাথা ঘামাইতে হবে না যে আমার স্যাট স্কোরটা কম নাকি না, রাইট? বুঝতে পারছি। মাঝে মাঝে ওটার 1450 নিচে নেমে আসলে মানে তোমাকে অন্য জায়গাতে you have to compensate somehow. Right, that's for the first question. Second question is যে ECA এর যে জিনিসটা, সেটা হচ্ছে there is no perfect ECA, বা ECA-টা অনেক ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি ইউএস অ্যাডমিশনের জন্য, বিকজ আসলে ইউএস ইউনিভার্সিটিগুলো স্পেশালি যখন আপনি অনেক বড় একটা অ্যামাউন্ট অফ টাকা বা ফুল স্কলারশিপ চান, রাইট, তারা দেখতে চায় যে স্টাডিজের বাইরে আপনি কি করতে, আপনার পোটেনশিয়ালটা কি, রাইট? এবং ওখানে আসলে কোনো স্পেসিফিক ইসিএ আসলে ইম্পর্টেন্ট না। আপনি যেটা বললেন সেটা হচ্ছে ম্যাথ অলিম্পিয়াড ভালো নাকি আমি গান করতেছি এটা ভালো, এটা আসলে টোটালি ডিপেন্ড করে যে ওই পার্সনটার ফ্রেমিংটা কি এবং ওই পার্সনটার লাইফে ওই অ্যাক্টিভিটির ইম্প্যাক্টটা কী ছিল আর কি। সো মনে করেন একটা ছেলে যদি এসে বলে যে ও আমি ম্যাথ অলিম্পিয়াড করি এবং গোল্ড পাইছি, দ্যাটস গুড, ইজ ডেফিনেটলি স্মার্ট। বাট যদি একটা ছেলে এসে বলে যে ও না আমি আসলে গান শিখাইতাম কারণ হচ্ছে আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট দিতাম গান শিখায়, এটার মধ্যে আমার ইমেন্স অ্যামাউন্ট অফ গ্রোথ হয়েছে, আমার ইমেন্স অ্যামাউন্ট রেসপন্সিবিলিটি হয়েছে, দ্যাট ইজ আ বিগার পোটেনশিয়াল, দ্যাটস আ বিগার স্টোরি অফ যে তুমি মানে হাউ পাওয়ারফুল ইউ আর অ্যাজ আ পার্সন, ঠিক আছে? সো
জাস্ট টু গিভ ইউ স্পেসিফিক ইসিএ ম্যাটার করে না, রাইট? বাট ম্যাটার করে তুমি ইসিএগুলোকে কেমনি তোমার লাইফ স্টোরিতে ফিট করে একটা কমপ্লিট ন্যারেটিভে নিয়ে আসতে পারতেছো। আই থিঙ্ক দ্যাট ম্যাটার্স মোর। আচ্ছা, সো লাস্ট কোয়েশ্চেন, উই অলরেডি টুক আ লট অফ টাইম ফ্রম ইউ। সো আমার লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে জেনারেলি অ্যাপ্লাই করতে কত টাকা লাগে, বিকজ দ্যাটস আ বিগ ইস্যু অ্যাজ ওয়েল, বিকজ অ্যাপ্লাই করাটা অনেক এক্সপেন্সিভ। সো অ্যাপ্লাই করতে কত টাকা লাগে, অ্যান্ড হচ্ছে যে যদি কোনো এইচএসসি মানে এনসিটিভি ব্যাকগ্রাউন্ডে কোনো এইচএসসি স্টুডেন্ট যদি অ্যাপ্লাই করতে চায়, তার ডেডলাইনটা কীরকম হবে? লাইক তাকে কখন থেকে প্রিপারেশন শুরু করতে হবে, এসিডিটা কবে দিতে হবে, অ্যাপ্লাইটা কবে করতে হবে? বিকজ এবং অলসো মানে ইজ ইট রিয়েলি পসিবল যে আসলে এই পুরো জিনিসগুলোর মধ্যে তার নিজের এনসিটিভি একাডেমিকটাকেও প্রপারলি চালায়া যাওয়া? বিকজ ইটস রিয়েলি মানে টাফ হিয়ার। Yeah, it was really tough. Mane, looking tough, back, I understand. looking back on my journey to balance both NCTV and US education was insanely difficult. But mane, if you plan correctly, it can happen, right? Okay. So, আমি usually যেটা recommend করি খরচের কথা পরে আসতেছি, টাইমলাইন ওয়াইজ সেটা হচ্ছে ফার্স্ট ইয়ার শেষ করে ইউ গেট আ ব্রেক, তখন প্ল্যানিংটা করে ফেলো যে আমি কখন কোনটা দিব, রাইট? জেনারেলি আমার ক্ষেত্রে যেটা হয়েছে, যখন প্রিটেস্ট দিচ্ছিলাম আমি এই এইচএসসি প্রিটেস্টের ঠিক আগে আমি এসিটিটা শেষ করে ফেলছিলাম, আমার ফার্স্ট এসিটি, আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট? তা এসিটি দিয়ে আমি 1 মাসের গ্যাপ ছিল, আমি ওভাবে প্ল্যান করেছিলাম, তারপর প্রিটেস্টটা দিলাম, রাইট? প্রিটেস্টের পরে আমার কিছু গ্যাপ ছিল, তখন ওখানে আমি সেকেন্ড এসিটা দিয়েছি। তখন সেকেন্ড এসিটি দিয়ে আমি টেস্ট পরীক্ষা দিলাম আর কি। সো এরকম গ্যাপে গ্যাপে ফালাইতে হবে আর কি কোনো মতে, মানে ইট রিলি ডিপেন্ডস অন ইওর ওন স্কেজুল আর কি। এবং হচ্ছে খরচের কথায় যেটা আমি বলবো সেটা হচ্ছে, তুমি যদি স্মার্টলি অ্যাপ্লাই করো তোমার কোনো খরচ লাগবে না। খরচ লাগবে ওই জায়গাতে আইএলসের জন্য 10,000-এর মতো লাগে, এসিটি 1-2বার দিলে তোমার ওখানে 7 করে 24-25 হাজার পড়বে, রাইট? বাকি যে অ্যাপ্লিকেশনগুলো, সো তুমি যদি কোনো একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করো, জেনারেলি দেয়ার ইজ এ $70 প্রত্যেক ইউনিভার্সিটিতে দেওয়া লাগে। বাট তুমি যদি গাইডেন্স কাউন্সিলরের সাথে ভালো খাতির থাকে এবং গাইডেন্স কাউন্সিলর যদি সেন্স আ রিকোয়েস্ট, এটা কমন অ্যাপের মাধ্যমে করা যায় আর কি, টু দ্য কলেজ যে উই নিড আ ওয়েভার ফি, ইউনিভার্সিটিজ উইল গিভ ইউ দ্য ওয়েভার। আমি আমার জীবনে আমি আমার বেশিরভাগ ফ্রেন্ড আমরা 1 টাকাও খরচ করি নাই, বিকজ ইউ ক্যান গেট ওয়েভার্স। নট অনলি দ্যাট, তোমার যখন কিছু ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের পরের স্টেজে আছে, ইটস কল্ড সিএসএস প্রোফাইল, যেখানে তুমি দেখাও যে তোমার ফ্যামিলি কন্ট্রিবিউশন কতটুকু, তোমার কিছু মানে নোটারাইজ ডকুমেন্টস তুমি ওদেরকে দাও, ব্যাংক অ্যাকাউন্ট, ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড হাবিজাবি, রাইট? তখনও টাকা দেওয়া লাগে, 30-40 টাকা ডলার দেওয়া লাগে। বাট ওই যে যদি কাউন্সিলর একটা মেল করে যে ও লাইক দিস স্টুডেন্ট কোয়ালিফাইজ ফর আ ওয়েভার, কলেজ ইন্ডিভিজুয়ালি তোমাকে ওয়েভার কোডটা দিয়ে দিবে, এবং ওয়েভার কোডটা পুট করলেই ইউ ক্যান সেভ মানি আর কি বেসিক্যালি। ওকে, থ্যাংকস আ লট নাভিদ ভাই। অ্যাকচুয়ালি দেয়ার আর লট অফ কোয়েশ্চেন্স স্টিল নাও, যে আসলে এসএটি এক্সামটাই কী হয় না হয়, এগুলো নিয়ে আসলে আমরা ফার্দার ডিটেলে ভিডিও বানানোর চেষ্টা করব, যেহেতু আসলে আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য কখনোই এসএটি পড়াশোনা নিয়ে কথা বলা না, বাট লাইক স্টিল যেহেতু হচ্ছে যে এটা একটা বিগ ইস্যু, আই রিয়েলি হোপ যে সেইটা নিয়ে আমরা সামনেও হচ্ছে যে ভালো কিছু পরিমাণ হচ্ছে ইনফরমেটিভ কন্টেন্ট আনতে পারবো। নাভিদ ভাই, অসংখ্য ধন্যবাদ ফর all the time that you gave me and also for all the information that you gave. আমার একটা লাস্ট হচ্ছে যে মানে রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে if someone wants to contact you for further information, how can they contact you? Yeah, that's a great question. So best way is through my email. Probably it's navidhaidar38@gmail.com. That is my personal email. But 3 থেকে 4 বছর আগে আমি এবং সেন্ট জোসেফের কয়েকজন অ্যালামনাই যারা স্ট্যানফোর্ডে পড়ে আর কি, উই স্টার্টেড সামথিং কল টাইটান্স এডুকেশন। এবং এটা আমরা শুরু করেছিলাম হচ্ছে যে ফ্রম দ্যাট ভেরি ক্রোধ বলবো না, আমি বলবো একটু মানে একটু জিদ, যে বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা আসলে কোনো ইনফরমেশন নাই, কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই। আমরা যে প্রসেসটাতে গিয়েছি আমাদের অনেক রাত ঘুম হারাম হয়েছে। সো এবং কিছু জিনিস আমরা জানতাম, আমাদের ওই জিনিসটা হইতো না। সো জাস্ট টু ফিল ইন দ্যাট গ্যাপ অফ ইনফরমেশন, রাইট, we started something called Titans Education. So another good way to reach me is if you visit titanseducation.org. We have a lot of free resources for you. অনেক free videos আছে, especially on কেমনে এই অ্যাপ্লিকেশন প্রসেসটা গাইড করা লাগে, from essay review, from মানে essay storytelling to your kiki document lagbe ba kiki tricks and tips you can do. So everything is really there. So if anyone wants to be in touch with me or my team, yeah, they can just visit my website. It's titanseducation.org, and you can check out our Facebook at Titans Education. Okay, thanks a lot নাভিদ ভাই, and I really hope যে ভিডিওটা অনেকের কাছে হেল্পফুল হবে। আশা করি আবার দেখা হবে নেক্সট কোনো উইকে, নেক্সট কোনো একটা ভিডিওতে।